definitely today we learn many of things এবং যেটা আগামী দিনে better patient service to be achieved today. Without further ado, I request Dr. Sajid Islam sir to come up your presentation, sir. Thank you, কবির ভাই আপনাকে এবং সানোফিকে এরকম একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এবং ডাক্তার সাহেবরা যারা এসেছেন সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সায়েন্টিফিক সেমিনার রোল অফ বেসাল সাপোর্টেড ওরাল থেরাপি ইন ডায়াবেটিক পেশেন্ট ম্যানেজমেন্ট। Countries with the highest number of diabetes worldwide in 2019 in millions, China দেখা যাচ্ছে 116.4 million diabetic patients. In India 77 millions. United States 31, Pakistan 19.4 millions, Brazil 16.8 million, Mexico 12.8 million, Indonesia 10.7 million, Germany 9.5 million, and Egypt 8.9 million, Bangladesh 8.4 million. তো এখানে এই স্লাইডটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে চায়নায় হাইস্ট এবং ইন্ডিয়ায় চায়না এবং কিন্তু দেখা যাচ্ছে মেক্সিকো ব্রাজিল আস্তে আস্তে এদিকে বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশের 8.4 মিলিয়ন। তো যেই সকল দেশের আসলে লাইফস্টাইল আসলে লাইফস্টাইল চেঞ্জ বা সেডেন্টারি লাইফস্টাইল আমরা বেশি বা ফাস্ট ফুড আমরা বেশি খাই সেই সকল দেশে হয়তো বা সেই কারণে দেখা যাচ্ছে চায়না কিন্তু প্রচুর ডায়াবেটিক পেশেন্ট, ইন্ডিয়া যদিও ইন্ডিয়া অনেক বড় দেশ, চায়না অনেক বড় দেশ, তো সেই হিসাবে মিলিয়নস অফ ডায়াবেটিক পেশেন্ট ওয়ার্ল্ড ওয়াইড। তো নেক্সট আমরা আলোচনা করব এডিশন অফ বেসাল ইনসুলিন টু ওরাল থেরাপি treat to trial. Glargine can safely achieve 7% HbA1c in Glargine can safely achieve 7% HbA1c in overweight patients with type 2 diabetes and causes significantly less natural hypoglycemia than NPH. এখানে আমরা এই স্লাইডে দেখা যাচ্ছে যে গ্লাইসেমিক কন্ট্রোল ওভার টাইম আমি যদি গ্লাইসিন এবং এনপিএইচ দেই তাহলে HbA1c কন্ট্রোল মোটামুটি সেম ভাবেই হচ্ছে, কিন্তু হাইপোগ্লাইসেমিয়া বা ন্যাচারাল হাইপোগ্লাইসেমিয়া এখানে এই স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো এনপিএইচ দিয়ে প্রচুর মানে অনেক বেশি দেখা যাচ্ছে এই স্লাইডে, বাট গ্লাইসিন যখন আমি দিচ্ছি তো গ্লাইসিনে কিন্তু আমার হাইপোগ্লাইসেমিয়ার চান্স অনেক কম। দিস স্লাইড দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। Insulin in diabetes management. Insulin in therapy for individuals with type 1 diabetes mellitus. A broad range of pharmacological options are available for type 2 diabetes mellitus. Frequent monitoring of HbA1c is recommended every 3 months. তো এটা আমরা জানি যে আমাদের এই HbA1c আমরা সাধারণত HbA1c আচ্ছা এটাকে মিউট হোস্টকে বলতেছি যে আসলে সবাইকে একটু মিউট করে দেওয়ার জন্য। এনআইএফ ভাই সম্ভবত, তাই না হোস্ট? এটাকে মিউট করে দাও কারণ একটু আগেও কিন্তু কথা শোনা যাচ্ছিল। আচ্ছা, ফ্রিকুয়েন্ট মনিটরিং অফ HbA1c ইজ রিকমেন্ডেড, মানে 3 মাস পর পর আমরা যেটা বলি সাধারণত এটা হলো 3 মাসের ডায়াবেটিসের যে গড়, তো এটা দিয়ে আমরা আসলে অনেক কিছুই করতে পারি। যেমন আমাদের একটা টার্গেট থাকে, একটা থিওরি আছে 6, 7, 8 থিওরি। আমি ফাস্টিং এর টার্গেট হলো আমার 6,
2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টের টার্গেট হলো 8 আর মাঝখানে তো 7, সেটা হলো HbA1c টার্গেট। তো আমাদেরকে এই টার্গেটে থাকা অলওয়েজ, তাহলে আমরা গুড গ্লাইসেমিক কন্ট্রোল হবে। তো এই জন্য মনিটরিংটা করতে গেলে আমাদের মনে রাখতে হবে আমরা 6, 7, 8 থিওরিটা, যে ফাস্টিং এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট প্রথম এবং শেষে, এবং মাঝখানে 7, সেটা হলো HbA1c টার্গেট। এটা ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, ডিউ টু প্রোগ্রেসিভ বিটা সেল ডিসফাংশন ইনসুলিন ইজ অফেন রিকোয়ার্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনোথেরাপি সাচ অ্যাজ মেটফরমিন যদি আমি দেই এবং সাথে যদি আবার তাহলে গুড গ্লাইসেমিক কন্ট্রোল হবে না বা HbA1c নট কন্ট্রোলড। সেক্ষেত্রে আমরা নেক্সট অপশনে যেতে পারি মেটফরমিন প্লাস সালফোনিলুরিয়া, DPP-4 ইনহিবিটর বা SGLT2 অথবা GLP-1 আর বেসাল ইনসুলিন কম্বিনেশন যদি দেই, তাহলেও গুড গ্লাইসেমিক কন্ট্রোল কিছুটা মানে মনোথেরাপির থেকে কিছুটা বেটার হবে। বাট মেটফরমিন প্লাস সালফোনিলুরিয়া বা DPP-4 বা SGLT2 বা GLP-1 আর বেসাল ইনসুলিন প্লাস সালফোনিলুরিয়া, DPP-4, SGLT2 এবং GLP-1 আর বেসাল ইনসুলিন দিলে, তো এইভাবে যদি আমি ট্রিটমেন্টটা দিতে পারি তাহলে আরেকটু এর থেকে বেটার। লাস্ট যেটা আমরা মেটফরমিন প্লাস মাইনাস নন ইনসুলিন এজেন্ট যদি দিই, প্লাস আমি বেসাল ইনসুলিন দিলাম, সাথে বেসাল ইনসুলিন আর GLP-1 আর প্রিমিক্স ইনসুলিন, এটা দিলে however optimum glycemic control remains challenging for many insulin treated patients। এর কারণ হলো আমরা যদি আর্লি ইনসুলিনাইজেশন না করি, মানে প্রথমে ওরাল দিয়ে শুরু করি, তাহলে আমাদের এই প্রবলেমগুলো হবে। তো আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি লেসন্স ফ্রম UKPDS বিটা সেল। তো এখানে দেখা যায় বিটা সেল ফেইলিউর ইজ ইনএভিটেবল, অল ওরাল ইউজ এন্ডোজেনাস ইনসুলিন হুইচ ইজ অলরেডি ইন শর্ট ফর্ম, we are starting insulin too late, the ideal goal is HbA1c, যেটা আমি একটু আগে সম্ভবত 2টা স্লাইড আগে বলেছি যে less than 7 এর নিচে early for legacy effect, মানে আমি 6, 7, 8 ফাস্টিং আমি 6 এর নিচে রাখবো, HbA1c আমি 7 এর নিচে রাখবো এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আমি 8 এর নিচে রাখবো, এটাই আমার টার্গেট হবে। তো এখানে দেখা যাচ্ছে আমি যদি স্টার্টিং করি শুধু মেটফরমিন দিয়ে, তো সেক্ষেত্রে তার HbA1c বা বিটা সেল ফাংশনটা ডিক্রিজ করবে, এবং সাথে যদি আমি পরে কম্বিনেশন দিই একটু আপওয়ার্ড হলো কিন্তু আবার ডাউনওয়ার্ড হয়ে যায়, আবার সেখান থেকে ডাউনওয়ার্ড হয়ে যায়, পরে আমি যদি লেটে ইনসুলিনটা করি তো খুব বেশি শার্প রাইজ করে না, হালকা শার্প রাইজ করে, কিন্তু তারপরও গুড HbA1c কন্ট্রোলটা হবে না, গ্লাইসেমিক কন্ট্রোলটা গুড হবে না। সেক্ষেত্রে নেক্সট আমরা কনভেনশনাল এবং ইন্টেনসিভ যদি থেরাপি দেই, যেমন বেসাল প্লাস সোলেবল, শুধু বেসাল বা ওরাল প্লাস ইনসুলিন দেই, অথবা কম্বিনেশন ওরাল দেই, ওরাল কম্বিনেশন আছে সাচ অ্যাজ আমি মেটফরমিন সাথে অনেক কিছু দিতে পারি, সিটাগ্লিপটিন দিতে পারি, লিনাগ্লিপটিন দিতে পারি, তো এগুলো যদি আরো অনেক কিছু ওরাল কম্বিনেশন আছে। তো ওরাল মনোথেরাপি এবং ডায়েট অ্যালোন, অনেকে আছে এক্সারসাইজ প্লাস ডায়েট, শুধু এটাই করছে যে আমার যা ডায়াবেটিস স্যার, আমি অনেক পেশেন্টই এসে বলে যে স্যার আমি মানে 2 বছর ধরে শুধু বা 2 মাস ধরে আমি শুধু এক্সারসাইজ করছি এবং ডায়েট করছি, তো তাতেও দেখা যায় 77% পেশেন্টদের নিডেড ইনসুলিন। ডিলেইং ইনসুলিন থেরাপি রেজাল্ট ইন ইনক্রিজড HbA1c আর কি। তো ডিলেড যেমন দেখা যায় যে আমি যদি প্রথমে যেটা আমি বলছিলাম একটু আগেই, যে আমি যদি শুধু ডায়েট এবং এক্সারসাইজ, এখানে স্লাইডে দেখা যাচ্ছে যে 3 বছরের মতো, 2.5 বছর 3 বছরের কাছাকাছি আমি ডায়েট আর এক্সারসাইজ করলাম, অন্য কিছু নিচ্ছি না, না ওরাল না ইনসুলিন, সেক্ষেত্রে পরে আমি সালফোনিলুরিয়া আর মেটফরমিন যে কোনো একটা মনোথেরাপি দিলাম, হয় আমি সালফোনিলুরিয়া দিলাম অথবা মেটফরমিন দিলাম, সেক্ষেত্রে 8.6% আমার HbA1c। নেক্সট আমি কম্বিনেশন যদি দেখা যায় সালফোনিলুরিয়া প্লাস মেটফরমিন, বা আমি যেটা বলেছি একটু আগে যে মেটফরমিন প্লাস অন্য কোনো লিনাগ্লিপটিন বা সিটাগ্লিপটিন, যে কোনো গ্লিপটিন যদি কম্বিনেশন দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 9% HbA1c ইনক্রিজ করতে পারে। এবং এই আমি লাস্টে গিয়ে প্রায় 8 বছরের পরে
আমি এখানে দেখা যাচ্ছে এই স্লাইডে যে ইনসুলিন যদি শুরু করি সেখানে তারপরে ইনসুলিন শুরু করার পরেও তার HbA1c দেখা যাচ্ছে 9.6%, অথচ আমার কিন্তু টার্গেট হলো 7 এর নিচে রাখা। এই ডাটাটা আমরা যে এখানে দেখা যাচ্ছে এই স্লাইডে যে 7 এর নিচে আমাদের টার্গেট, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা EASD গোল, এটা গোল যে 7 এর নিচে রাখা। ওই দাও মনে রাখতে হবে 6, 7, 8 এই থিওরিটা। এখানে আমি দেখি যে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলছে যে বেসাল ইনসুলিন ইজ দ্য মোস্ট কনভেনিয়েন্ট ইনসুলিন ইন ইনিশিয়েটিভ থেরাপি। তো আমরা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা ADA মতে 2018-এ যে বেসাল ইনসুলিন মোস্ট কনভেনিয়েন্ট ইনসুলিন ইনিশিয়াল থেরাপি, এবং আমরা AACE ওখানে 2018-এ বলেছে যে থেরাপি উইথ লং অ্যাক্টিং বেসাল ইনসুলিন শুড বি দ্য ইনিশিয়াল চয়েস ইজ দ্য মোস্ট কেসেস। এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন IDF বলেছে বেসাল ইনসুলিন শুড বি প্রেফার্ড অ্যান্ড ইট ক্যান বি টেম্পোরারি, এবং এটা 2017-এ বলেছে। এবং ল্যান্সেটে দেখা গেছে এডিশনাল অফ ইনসুলিন গ্লাইসিন টু থেরাপি উইথ ওরাল hypoglycemic agent can be referred as first line insulin initiation approach in type 2 diabetes mellitus, recognizing inadequacy of oral therapy. At diagnosis there is less than 50% loss of beta cell function. ডায়াগনোসিস যখন আমরা করছি মানে দেখা যাচ্ছে যে আসলে যেমন আমি আজকেই একটা পেশেন্ট দেখলাম, ওই পেশেন্টের র্যান্ডম পেয়েছি আমি 17.9 এবং তার HbA1c হলো 10.4%, অথচ সে আসছে জাস্ট ক্লান্ত বা অন্য সমস্যা নিয়ে, তো আমি তাকে জাস্ট HbA1c এবং RBS দিলাম। সে গাছ থেকে পড়ে গিয়েছিল রোগীটা, হ্যাঁ, তো তার বুকে আঘাত লেগেছে, এই কারণে সে এসেছে। তো আমার কাছে বা ওই রিসিপশন থেকে মনে হয়েছে এর হয়তো বা ডায়াবেটিস হতে পারে, তার সিমটম শুনে। কিন্তু তখন রোগীটা এসে যখন আমি বললাম যে আপনার এই এসেছে র্যান্ডম এসেছে 17.9/8, তা আপনার তো খুব ডায়াবেটিস অনেক বেশি, আপনার অবশ্যই উচিত, এবং তার মানে ইউরিনে 2+ গ্লুকোজ আছে। তো কিন্তু সে বললো যে আমার কোনো থার্স্টি নাই, উইকনেস নাই, তার মানে কোনো সিমটম নাই, মানে ইউরিনেশনটা বেশি হবে সেটা নাই, তার মানে ক্ষুধা নাই, বারবার ক্ষুধা লাগতেছে না, মানে কোনো সিমটম নাই। তা আমার তো আসলে মনে হয় না ডায়াবেটিস, রিপোর্ট ভুল। তো মানে এখন এই কারণেই কিন্তু এই স্লাইডটা দেখা গেছে ডায়াগনোসিস, মানে ডায়াগনোসিসের সময়কার যেহেতু সে কোনো ট্রিটমেন্ট নিচ্ছে না এখন পর্যন্ত, এবং সে কনফিডেন্ট যে না তার ডায়াবেটিস নেই, তো এই 50% বিটা সেল ডিস্ট্রাকশন এট ডায়াগনোসিসের সময় হয়ে যাচ্ছে, এখানে তো সেই কথাটাই বলা হয়েছে। এবং ইয়ারলি 47% রিডাকশন ইন বেটা সেল ফাংশন। 2 oral antidiabetic used maximally, increased hypoglycemic symptom, weight loss এবং ওই রোগীর আমি যে রোগীটার কথা বলেছিলাম তার ওয়েট লস হচ্ছিল, কিন্তু সে বলা যায় না আমার ওয়েট এরকমই থাকে, প্রচুর শুকনো। আচ্ছা, HbA1c কনস্ট্যান্টলি অ্যাবাভ 7%, অলওয়েজ দেখা যায় তার HbA1c 7% এর উপরে থাকছে। ডিউরেশন অফ ডায়াবেটিস ওই যে 5 বছরের বেশি থাকবে, এবং সিগনিফিক্যান্ট ইনসুলিনপেনিয়া, তো প্রচুর দেখা যায় এই ধরনের পেশেন্ট। So a drug used as a third line agent is likely to have less efficacy, with HbA1c less than 8% and or long-standing type 2 diabetes mellitus reaching target A1c or HbA1c with a third oral antidiabetic unlikely. Patients showing improved glycemic profile after addition of GLP-1 as the third agent will eventually require insulin. A singly daily dose